চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ, রিভাইজ সিলেবাস এইচএসসি 2022 লাইভ প্র্যাকটিস। এখানে যে কটা এমসিকিউ নেওয়া হয়েছে এগুলো হচ্ছে অনলি রিভাইজ সিলেবাসের পার্ট থেকে নেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটাই হইতেছে কি রিভিশনে মোটামুটি ধরো 2 আর 3টায় যে রিভিশন বললাম না, 2 আর 3তে রিভাইজ সিলেবাসে যেটা বাদ দিচ্ছে সেটা এমনি স্টুডেন্টরা বাদ দেয়, কিন্তু এই চ্যাপ্টারে রিভাইজ সিলেবাসে আসলেই সিগনিফিকেন্ট কিছু জিনিস বাদ দিয়ে দিচ্ছে। এন্ড আই স্ট্রংলি বিলিভ অনেক স্টুডেন্ট এই বাদটা দিবে না। আই স্ট্রংলি বিলিভ যে এই বাদটা এই চ্যাপ্টার থেকে যে জিনিসটা কাট করা হয়েছে সেই জিনিসটা অনেক স্টুডেন্ট ফাইনালি আসলে কাট করতে চাইবে না, এটা হচ্ছে ব্যাপার। তো এইটা তারপরে আমি প্রেজেন্টেশনটা শর্ট সিলেবাসের উপরে করা হয়েছে, তারপরে তোমাদেরকে বলবো যে তাহলে কি বাদ করবে। ওকে, and this is the first one. এখানে বলা হচ্ছে which isn't green chemistry, which is not green chemistry। এখন বলা হচ্ছে যে which is not green chemistry, শর্ট সিলেবাসের একদম ফার্স্ট কথাই বলা আছে গ্রিন কেমিস্ট্রি। শর্ট সিলেবাসের একেবারে ফার্স্ট টপিকে বলতেছে গ্রিন কেমিস্ট্রি। তো সেখান থেকে এটা নেওয়া হয়েছে যে which is not green chemistry, মানে এটা যদি অ্যান্সার করতে পারি আমরা তাহলে না গ্রিন কেমিস্ট্রির কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। স্যার এটা কি আমরা অ্যানসার করব এখন? হ্যাঁ, মানে তোমরা ওই যে সেদিনের মতো রিপ্লাই দিবা আর কি, কমেন্ট ইয়েতে চ্যাট বক্স, মানে শুধুমাত্র রিপ্লাই দিবা, ওরালি না, লিখা পাঠাবা আর কি। অপশন কোনটা তুমি এবিসিডি হিসেবে দেখবা, এবিসিডি, অপশন এবিসিডি, যেমন এই যে স্বামী করলো এ, এরকম তোমরা করতে থাকো, সি করলো একজন, হ্যাঁ, তো এরকম আর কি করতে থাকো, দেখি আমি দেখতেছি। এটা গ্রিন কেমিস্ট্রির আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা খুবই হেল্প হবে। দুজন রিপ্লাই দিছে, বাকিটা দাও, 2-3 জন আর কেমনি জয়েনিং কম, বাকিটাও দাও। স্যার নিবি ক্লাস করুন স্যার, মজা হচ্ছে। আচ্ছা দেখো নিবিড় মজা নিতেছি স্যার, আসি স্যার। হ্যাঁ দাও, এটাতে একটা আইডিয়া করো যে which is not, যখন বললো যে which is not গ্রিন কেমিস্ট্রি তাহলে কোনটা কারেক্ট? স্যার হাই অ্যাটমিক ইকোনমি। আচ্ছা তুমি ওরালি বলছো, আচ্ছা যাই হোক আমরা কারেক্ট অপশন দেখি, and this is the correct option. স্যার কেমনে স্যার এটা কি রিসাইকেল বিনের মধ্যেই পড়তেছে না? তো যখন বলতেছে যে which is not green chemistry, তো এখানে তোমরা এই মিস্টেকটা না সব ব্যাচেই করছে, সব ব্যাচ এই মিস্টেকটা করছে, যার কারণে মানে এটা খুবই ভালো যে আমরা যখনই প্র্যাকটিস করাই তখন যদি এমন কোনো অপশন যেটা রং অথচ ম্যাক্সিমামের কাছে ওইটা মনে হয়, তাহলে কিন্তু এটা কোশ্চেনের একটা সাকসেস, এটা কোশ্চেনের একটা সাকসেস ফর রিকভারিং দা তোমার হচ্ছে যে আইডিয়া এন্ড ফর দা রিমুভাল অফ মিস্টেক। হাই অ্যাটম ইকোনমি, হোয়াই নট গ্রিন কেমিস্ট্রি, এটা কখন বুঝতে পারবা যে অ্যাটম ইকোনমি কি জিনিস? আমরা শেয়ার করেছি যে অ্যাটম ইকোনমি হচ্ছে যায়া ডিজায়ার প্রোডাক্ট ইন রেসপেক্ট টোটাল প্রোডাক্ট ইনটু 100। অ্যাটম ইকোনমি হচ্ছে তাই, যেটা ডিজায়ার প্রোডাক্ট বাই টোটাল প্রোডাক্ট ইনটু 100, তার মানে কত পার্সেন্ট প্রোডাক্ট ডিজায়ার ছিল, হাউ মাচ প্রোডাক্ট ওয়্যার ডিজায়ার্ড, কত পার্সেন্ট ডিজায়ার ছিল, সেটা অ্যাটম ইকোনমি। ডিজায়ার অ্যামাউন্ট বাড়বে অ্যাটম ইকোনমি ইনক্রিজ হলে, তাহলে হাই অ্যাটম ইকোনমি এটা ইকো ফ্রেন্ডলি, হাই অ্যাটম ইকোনমি এটা গ্রিন কেমিস্ট্রি। অ্যাটম ইকোনমি যত হাই হবে তত বেটার। রিসাইক্লিং তো অবশ্যই গ্রিন কেমিস্ট্রি, রিনিউয়েবল এনার্জি গ্রিন কেমিস্ট্রি, এই দুইটা প্রবলেম করেনি, কিন্তু সি এর দিকে নোটিস কর, ইউজ অফ নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, ইউজ অফ নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স নট গ্রিন কেমিস্ট্রি, ইউজ অফ বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স হইলেও গ্রিন কেমিস্ট্রি। ও মানে স্যার এটা কি প্লাস্টিকের কথা বোঝানো হয়েছে? মানে প্লাস্টিক বলতে মানে প্লাস্টিক তো নন বায়োডিগ্রেডেবল, স্যার এটা তো ডেফিনেটলি কি না গ্রিন কেমিস্ট্রি না। And now answer this, which one is less harmful? Which one is less harmful? আচ্ছা স্যার দুটো তো চিনি। হ্যাঁ দুইটা চিনো না, কিন্তু যেটা কারেক্ট সেটা চেনার কথা।
which one is less harmful? সিয়ামের কাছ থেকে আনসার আসছে। এগুলোতে এই সেশন গুলোতে আসলে জয়েন করা উচিত, ওরা যারা সাইলেন্ট রইলো ঠিক করলো না কাজটা। এগুলো এই সেশন গুলো রেকর্ড দেখে কোনো লাভ হবে না, এই সেশন গুলো রেকর্ড কোনো ইফেক্টিভ হবে না। এগুলা প্রেজেন্ট থাকলে রেসপন্স করলে ভুলটা ঠিক হইলো কাজে লাগবে। আচ্ছা, তো এখানে কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন হলো যে HCFC। কারেক্ট অপশন হলো যে HCFC। HCFC থেকে কারেক্ট অপশন HCFC। একটু বুঝাই বলি এবার। সেটা হচ্ছে CFC তো ডেফিনেটলি তোমাদের মানে বেশ হার্মফুল বলে মনে হবেই না, কিন্তু হয়তো ভাবতে পারে স্যার DDT, এটা তো আমরা চিনি না। ডিডিটি তো স্যার ওই যে মানে প্রিজার্ভ করার জন্য ইউজ হয় না? পেস্টিসাইড, এটা একটা পেস্টিসাইড। হ্যাঁ স্যার, তো এটা হার্মফুল কেমনে স্যার? এটা তো না, এটা বাঁচে। পেস্টিসাইড না, পেস্টিসাইড তো পয়জনাস। পেস্টিসাইড কিন্তু স্যার ক্রপসদেরকে তো বাঁচায়। পেস্ট কিল করে না, পেস্ট কিল করে। এটা তুমি লেস হার্মফুল বলতে তুমি মানুষ হয়ে চিন্তা করতে হবে, তো তুমি অ্যাজ হিউম্যান বিং চিন্তা করতে হবে, কথা বুঝতে নাই? BCL4 এটাও টক্সিক, এটাও টক্সিক। এটার জন্য তো তোমার মাস্ক ইউজ করতে বলা হয় ইউজ করার সময়। আর এই সিএফসিটাকে না, এই সিএফসিটার নেক্সট ভার্সন, সেটা হলো HCFC, মানে সিএফসির ইকো ফ্রেন্ডলি ভার্সন, তা হচ্ছে HCFC। HCFC গুলো কই থাকে? মানে রেফ্রিজারেটরে। ও মানে স্যার হার্মফুল সবগুলো, এটা জাস্ট অ্যামাউন্টে কম। ওইটা হচ্ছে লেস হার্মফুল, হ্যাঁ। And this one, unit of rate of reaction is যদিও এটা শর্ট সিলেবাসের কথা বলি, মানে শর্ট সিলেবাসে ফার্স্ট টপিক দিতে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, সেকেন্ড টপিক দিছে কেমিক্যাল রিঅ্যাকশন, মানে টপিকের নাম দিছে কেমিক্যাল রিঅ্যাকশন, তারপরে আর কিছু বলেনি, ঠিক আছে? সো দ্যাট ওইখান থেকে মানে এই এমসিকিউটাকে আমি পিক করলাম এই জন্য যে এই এমসিকিউটা ভেরি কমন এমসিকিউ। যদিও অ্যাপারেন্টলি মনে হবে যে এটা শর্ট সিলেবাসে যদি রেট অফ রিঅ্যাকশনই থাকে, তাহলে তো রেট অফ রিঅ্যাকশনের সাথে রেলেভেন্ট সব থাকার কথা, কিন্তু আমি তারপরেও একটু রিস্ক কভার করার জন্য বলে রাখছি যে রেট অফ রিঅ্যাকশনের ইউনিটটা যেহেতু সবসময় আছে তাই একটু মেনশন করলাম। কোনটা কারেক্ট? তাহলে ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশনের কারেক্ট অপশন বলে দিচ্ছি। কারেক্ট অপশন হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ইউনিট অফ রেট অফ রিঅ্যাকশন হলো মোল পার লিটার পার সেকেন্ড। এটা ফার্স্টেরটার সাথে মানুষ কনফিউজ হয়ে যায় কেন অনেক? এটা কোনটার সাথে? স্যার ফার্স্টেরটার সাথে অনেক সময় দেখি মানুষ কনফিউজ হয়ে যায়। না, মানে এটা একটু ক্লিয়ার থাকো যে রেট অফ রিঅ্যাকশন হলো dx বাই dt। রেট অফ রিঅ্যাকশন হচ্ছে dx বাই dt, তার মানে উপরে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে টাইম, তাই এটা মোল পার লিটার পার সেকেন্ড। দিস ওয়ান স্যার এস ইনভার্স ওটা কিসের ছিল স্যার? এস ইনভার্স হলো রেট কনস্ট্যান্ট বলে এটারে, রেট কনস্ট্যান্ট। আচ্ছা, দেন হচ্ছে অ্যাক্টিভ মাস আর হুইচ অফ দ্য ফলোইং। অ্যাক্টিভ মাসেস আর হুইচ অফ দ্য ফলোইং? মোলার কনসেন্ট্রেশন, মোলার ভলিউম, মোলার কনসেন্ট্রেশন, পার্শিয়াল প্রেসার, মোলার ভলিউম, পার্শিয়াল প্রেসার, নাকি মোলার কনসেন্ট্রেশন? অ্যাক্টিভ মাস কোনগুলোকে বলে? অ্যাক্টিভ মাস আর হুইচ অফ দ্য ফলোইং খুবই ইম্পর্টেন্ট নলেজ এই চ্যাপ্টারের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট নলেজ, অনেক বেশি ইম্পর্টেন্ট নলেজ হচ্ছে এটা। এটা খুবই 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 ইম্পর্টেন্ট নলেজ। এটা না জানলে এই চ্যাপ্টারটা আসলে জানা আছে বলে কেউ বলতে পারবে না। আনটিল এটা না পারা মানে হচ্ছে যে মানে এই চ্যাপ্টারে একটা বিগ গ্যাপ থাকবে তাহলে। আচ্ছা, তো
মিস বলতেছে, হ্যাঁ ওকে, সো ডান, কারেক্ট অপশন মোলার কনসেন্ট্রেশন এন্ড পার্শিয়াল প্রেসার। কেন এটাকে বললাম, কারণ তোমরা জানো যে এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে কেসি কেপি। এই চ্যাপ্টারটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলতে গেলে হচ্ছে কেপি কেসি, কেসি কেপি। তো ওইটার কেসি কেপিটাই হচ্ছে গিয়া তোমার পাওয়া যায় হচ্ছে একটা মোলার কনসেন্ট্রেশন ইউজ করে, একটা পার্শিয়াল প্রেসার ইউজ করে। দেখি এটা পারি কিনা, খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন এন্ড অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড প্রডিউস হয়, তাহলে এটার কেপি ইকুয়েশন কি হবে? কেপি অফ দিস ইকুয়েশন, ইউনিট অফ কেপি, সরি, ইউনিট অফ কেপি অফ দ্য ইকুয়েশন কি হবে? এটাও একেবারে না, মানে তোমাদের ওই যে বললাম, তোমরা এইগুলো না একসময় ঝটপট আনসার করতে পারতে হবে। মানে এরকম আছে না যে কে কত ফাস্ট আনসার করতে পারে, ওরকমটা। হ্যাঁ, খুবই ভালো রেসপন্স আসতেছে, তার মানে তোমরা তো ভালোই পারতেছো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নো ইউনিট, খুবই ভালো, নো ইউনিট। কেন? কারণ হলো এই টাইপের রিয়াকশন, এই টাইপের রিয়াকশন, এই টাইপ যদি হয় রিয়াকশন, কোন টাইপ? কোন টাইপ? 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন থেকে 2 মোল নাইট্রিক অক্সাইড, 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন থেকে 2 মোল নাইট্রিক অক্সাইড। তাহলে এদিকে 1 আর 1 এ কত? 2 মোল, আর এদিকে একাই কত? 2 মোল। যখন লেফট আর রাইটে ইকুয়াল মোল থাকে তখনই ইউনিট থাকে না। এই নলেজটাই হেল্প করতো এই আনসারে। ভেরি গুড। নেক্সট ওয়ান, কেপি এন্ড কেসি রিলেশন of the dissociation of phosphorus pentachloride is which of the following? KP and KC relation of the dissociation of phosphorus pentachloride, which of অপশন the গুলো স্যার following? ক্লিয়ার না স্যার। একটা হচ্ছে KP equal to KC RT, একটা হচ্ছে KP equal to KC RT inverse 1, একটা হচ্ছে KP is equal to KC, আর একটা হচ্ছে KP is equal to KC RT inverse, RT is equal to, মানে KP KC এর যে রিলেশন, এটা ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশনে KP KC এর রিলেশন কি? যেমন সামি করলো, ভেরি গুড। দ্য নেক্সট ওয়ান, তো যাই হোক আমি আনসারটা বলে দিলাম। আনসার হচ্ছে আসলেই কেপি ইকুয়াল টু কেসি আরটি। তোমাকে বলা হয়েছে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন, ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন, ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন। এন্ড রিমেম্বার, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডের ডিসোসিয়েশন। আর কেপি আর কেসি রিলেশন হলো কেপি ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন, কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। তোমারে জাস্ট দেখতে হয় ডেল্টা এন কত, জাস্ট ফলো করবা যে ডেল্টা এন কত। তো ডেল্টা এন হলো যে প্রোডাক্টের মোল নাম্বার 2, রিঅ্যাকটেন্টের মোল নাম্বার 1, ডিফারেন্স কত? 1। তাহলে ডেল্টা এন মানে কত? 1। তো ডেল্টা এন যদি 1 হয় তাহলে পরে কেপি ইকুয়াল টু কেসি আরটি পর্যন্ত থাকে। দ্যাটস অল। এটা জাস্ট কেপি কেসি রিলেশন জানলে এটা পারার কথা। কেপি কেসি এর রিলেশন থেকে আসছে এটা, কেপি কেসি রিলেশন। তারপরে দেখো তো একটু এমসিকিউ গুলা কত, মানে একটা সেট অফ এমসিকিউ চিন্তা করেন একবার। ওয়ান, যে একটা সেট অফ এমসিকিউ তে কি থাকবার কথা, একেবারে ফান্ডামেন্টাল জায়গাগুলো। নেক্সট ওয়ান, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া হয়, প্লাস 92 কিলোজুল হিট প্রডিউস হয়। তাহলে প্রোডাক্ট ইনক্রিজ হবে উইথ, প্রোডাক্ট ইনক্রিজ হবে উইথ ইনক্রিজিং টেম্পারেচার, ইনক্রিজিং প্রেসার, ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি, নাকি নান অফ দেম? প্রোডাক্ট ইনক্রিজ হবে কি করলে? এক্ষেত্রেও স্বামী আনসার করলো, মল্লিক এবারও আনসার করলো, সিয়াম করলো। যাই হোক, ভালোই রেসপন্স, পার্টিসিপেশন কম কিন্তু কারেক্ট রেসপন্সই বেশি আসতেছে। and the correct option হচ্ছে প্রেসার। কারেক্ট অপশন হলো ইনক্রিজিং প্রেসার। আচ্ছা, এটা না একটা একটা করে আমার মনে হয় তোমাদের উচিত হবে চেক করা। ফার্স্টে যখন দেখছো যে এই রিঅ্যাকশনটা হিট প্রডিউস করছে, তাহলে এটা এক্সোথার্মিক। এই রিঅ্যাকশনে হিট প্রডিউস হয়েছে কিভাবে বুঝলাম?
হিট যে প্রডিউস হয়েছে ডেল এইচ যেহেতু বুঝায় নাই, হিট যে প্রডিউস হয়েছে তা কি করে বুঝলাম? এটা তো ডেল এইচ দেয়নি। স্যার ওই যে রাইট সাইডে স্যার তাহলে প্লাস এটা 92 দাও। হ্যাঁ ডেল এইচ না দিলেও আমরা বুঝতে পারি যে যখন প্লাস মানে ডেল এইচ না দিলে পরে যদি প্রোডাক্টের সাথে প্লাস করে হিট, প্রোডাক্টের সাথে যদি হিটটাকে প্লাস করে দেয় তাহলে বুঝায় যে হিটটা প্রোডাকশন। তার কারণে হিট যেহেতু প্রোডাকশন তাহলে এক্সোথার্মিক। রিঅ্যাকশন যেহেতু এক্সোথার্মিক, টেম্পারেচার ইনক্রিজ করলে এই ধরনের রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যায়। এক্সোথার্মিক রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে যায় টেম্পারেচার ইনক্রিজ করলে, তাহলে ব্যাকওয়ার্ডে গেলে তার প্রোডাক্ট ইনক্রিজ হবে না। আচ্ছা, প্রেসার ইনক্রিজ করলে ফরওয়ার্ড হবে, এটা কারেক্ট। কারণ 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন মানে 4 মোল, আর প্রোডাক্ট হচ্ছে 2 মোল। মোল নাম্বার ডিক্রিজ হয়েছে, মোল নাম্বার ডিক্রিজ হইলে পরে ভলিউম ডিক্রিজ হয়, তাহলে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম ডিক্রিজ হবে, তার মানে সেটা অ্যামোনিয়ার দিকে যাবে, এন্ড প্রোডাক্ট ইনক্রিজ হবে। আর অন্যদিকে ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি তো আর প্রোডাক্ট ইনক্রিজ করতেই পারে না, কারণ অ্যাক্টিভেশন এনার্জি ইনক্রিজ হলে রিঅ্যাকশন স্লো হয়ে যায়। স্যার এটার কনসেপ্টটা কি 3 নাম্বারটা? মানে অ্যাক্টিভেশন এনার্জির সাথে কি মানে এখানে ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি, তার মানে ডিক্রিজিং রেট অফ রিঅ্যাকশন। ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি মানে ডিক্রিজিং রেট অফ রিঅ্যাকশন। অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি কোনটা মনে আছে? ওই যে একটা হিল, পাহাড় পার হইতে হয় যে এনার্জি হিল, তো ওইটা বেশি হলে রিঅ্যাকশন তত সহজে ফরওয়ার্ড হবে না। আছে এনার্জি প্রপোর্শনাল টু টেম্পারেচার। অ্যাক্টিভেশন আবার এনার্জি একটু রিপিট করতে পারবেন? না, ওই জায়গায় অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা এমন ছিল, রিঅ্যাকট্যান্ট অ্যাক্টিভেটে হইয়া প্রোডাক্টে যায়, রিঅ্যাকট্যান্ট অ্যাক্টিভেশন এনার্জি গেইন করে তারপর প্রোডাক্টে যায়। তাহলে এটা যত বেশি হবে রিঅ্যাকট্যান্টের জন্য তত কষ্ট হবে না। এটাও একটা ইনফরমেশন যে which of the following is tracer iodine, which of the following is tracer iodine, which of the following is tracer iodine, which of the following is tracer iodine? Iodine 26, 126, 127 না 128 নাকি 131? কোনটা কারেক্ট? which of the following is tracer iodine? এটা কোথায় আছে আমি বলবো। আনসার হচ্ছে আয়োডিন 128, আয়োডিন 128। এটা কোথায় আছে একটু বলি। আমরা না এটা প্রুভ করতে চেয়েছিলাম যে একটা রিঅ্যাকশন ডাইনামিক, ইকুইলিব্রিয়ামেও একটা রিঅ্যাকশন ডাইনামিক, ইকুইলিব্রিয়ামেও একটা রিঅ্যাকশন ডাইনামিক। সেটা প্রুভ করার জন্য এই রিঅ্যাকশনের সময় আমরা ট্রেসার আয়োডিন ইউজ করে সেটা প্রুভ করেছিলাম। আর যে আয়োডিনটা হচ্ছে 128, নরমালি আয়োডিন 127, নরমাল আয়োডিন হচ্ছে গিয়া 127, কিন্তু এখানে যে আয়োডিন আমরা পাই বা ইউজ করি সেটা হচ্ছে 128, যেটাকে বলা হয় ট্রেসার আয়োডিন। নেক্সট ওয়ান খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের এমসিকিউ যদি ফিউচারে না পারো সেটা খুবই ডিসগাস্টিং এন্ড সেটা খুবই মনে করো যে ইনসাল্টিং হবে। কিন্তু এখন হয়তো বা জানি না পারবা, এখনই পারা উচিত, কিন্তু ফিউচারে না পারলে এটা কোয়াইট ইনসাল্টিং হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ KW 25 ডিগ্রি সেলসিয়াসে? What is the value of KW 25 ডিগ্রি সেলসিয়াস? যেটা খুবই কমন এন্ড স্টুডেন্ট এটা ভালো করে জানবে এক সময়, এটা না পারার কোনো কারণ থাকবে না, কারণ এটা খুবই একটা বেসিক আইডিয়া, যেটা হচ্ছে 10 ইনভার্স 14। KW টা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, KW টা হয় আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, KW টা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। এটা কি কনস্ট্যান্ট ভ্যালু? হ্যাঁ, 10 ইনভার্স 14 হইতেছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে এটা ঠিক 10 ইনভার্স 14। হ্যাঁ, এটা হোয়াট ইজ দ্য পিএইচ অফ 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড?
What is the pH of 0.05 molar sulfuric acid? It is one most important MCQ previous years. Last year গুলোতে এটা one of the most MCQ. এই MCQটা একটু কনসেন্ট্রেশন এদিক সেদিক করছে হয়তো, কিন্তু হয়তো 0.05 দিছে, 0.005 দিছে, কিন্তু এটা সেভারাল টাইম আসছে। এটাই আসে বেশিরভাগ সময় pH এর জন্য, এটাই দেয়। তো তোমরা বলতে পারো কিনা দেখি যে হোয়াট ইজ দ্য pH অফ 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড? হ্যাঁ, দ্য কারেক্ট অপশন হচ্ছে 1। বুঝাইয়া দেই, সেটা হচ্ছে যে তোমার ইউ আর সাপোজ টু গিভেন 0.05 মোলার, তারপরে কি সালফিউরিক অ্যাসিড, 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড, আর তুমি কি করতেছ ওই ভ্যালুটাকে নেগেটিভ লগ করবা। 0.05 সালফিউরিক অ্যাসিড কি করতে হবে? নেগেটিভ লগ। 1.30 আসে তো। না না না, তুমি খুবই কনসেপ্টে এটা 2 মাল্টিপ্লাই করবা বিকজ অফ সালফিউরিক অ্যাসিড, বিকজ অফ সালফিউরিক অ্যাসিড। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হইতো তাহলে পরে মাইনাস লগ, কিন্তু যেহেতু সালফিউরিক অ্যাসিড 2 মাল্টিপ্লাই করতে হবে। এটা খুবই কনসেপ্টলি করতে হবে। এটা কিসের উপর ডিপেন্ড করে? হাইড্রোজেন আয়ন, সালফিউরিক অ্যাসিড 1 মোল, হাইড্রোজেন আয়ন হচ্ছে 2 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি 0.05 হয় তাহলে হাইড্রোজেন আয়ন তো তার ডাবল হবে। এই কারণে এটা খুব বেশি দেয়, যে অ্যাজ স্টুডেন্ট ভুলে গেল কিনা। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট। ওইস এর কনসেন্ট্রেশন দিয়ে দিচ্ছি আমি 0.01, এন্ড তার এগেইনস্টে বলতেছি pH কত। এগুলো আসলে কি জানো, মানে হয়তোবা খুব আমি আমার এক্সপেরিয়েন্স এক্সপার্টনেসের কারণে এগুলা মানে তোমাদের সামনে নিয়ে আসতেছি খুব ইজিলি, কিন্তু এগুলোই অনেক সময় অনেকের খুব ডিজায়ার থাকে যে এইরকম ধরো হচ্ছে যাইয়া মানে এইভাবে একদম সিলেক্টিভ এমসিকিউ, যে ওই যদি হয় 0.01 তাহলে pH কত। এগুলো দিয়েই কিন্তু আমি অনলাইনে যদি ধরো লাইক ফেসবুক বা এইসব জায়গাতে ক্লাস নিতাম, এই টাইপের এমসিকিউ দিয়া ওইটার হচ্ছে কি 0.01 মোলার, তাহলে pH কত, pH কত, এগুলো না পারা উচিত হবে। এখন হয়তো বা মিস করে যাচ্ছ, বাট হ্যাঁ ঠিক, এগুলো কিন্তু ইন ফিউচারে লাগবে। ওয়েট আয়নের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01, ওইস এর কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.01, তাহলে তুমি যদি তার নেগেটিভ লগারিদম করো এতে করে 2 আসবে। এটার নেগেটিভ লগারিদম করলে এতে করে 2 আসবে, কিন্তু যেহেতু তুমি ওইস এর কনসেন্ট্রেশন নিছো তাইলে তুমি তাতে করে পি ওইস পেয়েছো। তুমি যখন নেগেটিভ লগারিদম অফ 0.01 নিলা, কিন্তু সেটা তো ওইস আয়নের কনসেন্ট্রেশন, আর ওইস আয়নের কনসেন্ট্রেশন নেগেটিভ লগারিদম তো হচ্ছে পি ওইস, তাহলে এখানে পি ওইস আসছে 2, বাট pH ফলোড বাই কত? 14 minus 2, দ্যাট ইজ 12। আর দেখো কিভাবে 12 আসলো। এটা বুঝলাম না স্যার, এটা একবার। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়া, তার মানেটা হচ্ছে যে যেমন pH হচ্ছে নেগেটিভ লগারিদম অফ H প্লাস, তেমনি pOH ইজ ইকুয়াল টু হলো নেগেটিভ লগারিদম অফ OH মাইনাস। একই রকমই তো। কিন্তু pOH চাই না, pH চাইছে। সেটা বলতেছি, হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম করলে pH, আর ওইস আয়নের নেগেটিভ লগারিদম করলে pOH, আর pH আর pOH ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়া 14। যত হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম নিলে তুমি তো pH পাবা, ওইস এর নেগেটিভ লগারিদম নিলে তো তুমি pOH পাবা। তাতে এমন না যে pH ক্যালকুলেশনের পরে pOH চাইতে পারবো না, pOH ক্যালকুলেশনের পরে pH চাইতে পারবো না। পারবো না কেন? বিকজ আমরা তো জানি যে pH প্লাস pOH ইজ ইকুয়াল টু 14, তাহলে ওইস এর কনসেন্ট্রেশন দিয়ে pH চাইতেই পারে, কারণ pH আর pOH এর মধ্যে রিলেশন আছে। মানে একটু what is the pH value of beauty care toiletries? What is the pH value of beauty care toiletries? What is the pH value of beauty care toiletries? এটা পারার কথা সবার অল টুগেদার। এটা খুবই একটা কমন আনসার, 5.5। ট্রাস্ট মি, তোমরা একটা
এমন একটা টাইমে আসছো তোমরা, মানে তোমাদের কাছে না ইনফরমেশন চারিদিকে কি করে ভাসে, তোমাদের সময় ইনফরমেশন গুলো চারিদিকে ভাসে। তোমরা এগুলো যদি ধরো তোমাদের আহ, মানে ধরো চাও আর না চাও, মানে চোখে পড়ে যায়, চোখে পড়ে যায় চারিদিকে, এটা কি হয়, ভিজিবল হয় ইনফরমেশনের ফ্লো এর কারণে। ফ্লো অফ ইনফরমেশনের কারণে অনেক ইনফরমেশন এখন তোমাদের চোখের সামনে দিয়ে যাওয়া আসা করে, যার কারণে অনেক অনেক জিনিস খুবই ইজি বলে মনে হয় তোমাদের কাছে। আর আমাদের সময় ট্রুলি এই এই জিনিসটা মনে রাখার জন্য আমরা কত টেকনিকের করতাম, বা আমরা এটা মনে রাখার জন্য কত কষ্ট করতাম। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট অ্যাসিড, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্ট্রংগেস্ট অ্যাসিড, এই টাইপের একটা এমসিকিউ থাকেই। মানে স্ট্রংগেস্ট বলে কিংবা উইকেস্ট বলে, যাই বলে না কেন এই টাইপের অ্যাসিড, এই টাইপের অ্যাসিড দিবে, এন্ড তারপরে বলবে কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার। এখন বলতেছে কোনটা স্ট্রঙ্গার, তাহলে কিভাবে ফিক্স করবো যে কোনটা স্ট্রঙ্গার? কি হবে সেটা একটু দেখি, এন্ড কারেক্ট কেন, যেটা কারেক্ট সেটাই বা কারেক্ট কেন। কারেক্ট হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HCl একদম ম্যাক্স না হাইয়েস্ট? হ্যাঁ সরি, স্যার HCl একদম হাইয়েস্ট না সবার উপরে? না মানে এখানে একটা ব্যাপার আছে, HCl যে টাইপের অ্যাসিড, মানে এমন কোন অপশন দিবে না যে যে অপশনে HCl থাকবে আবার H2SO4 ও থাকবে, এমনটা দিবে না। ওকে, এমনটা দিবে না, নেবার। ওকে, এরকম দিবে না, কারণ এখানে এদের 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 ফ্যাক্টর একরকম, ওদের ফ্যাক্টর আরেক রকম। এখানে অপশন আছে নাইট্রিক অ্যাসিড, অপশন আছে হচ্ছে গিয়া ফসফরিক অ্যাসিড, অপশন আছে হচ্ছে যাইয়া সালফিউরাস অ্যাসিড, আর অপশন আছে হচ্ছে গিয়া ক্লোরিক অ্যাসিড। ফাইন, ফার্স্ট দেখতে হয় যে সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত। ফার্স্ট দেখতে হয় সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত। এখন অক্সিডেশন নাম্বার যত হায়ার ওটা তত স্ট্রঙ্গার, অক্সিডেশন নাম্বার যত হায়ার ওটা তত স্ট্রঙ্গার। ওই হিসেবে ফার্স্টে এটা ক্যান্সেল, ফার্স্টে সে বাদ, কম্পিটিশন থেকে সে আগেই বাদ, কম্পিটিশন থেকে এ আগেই ক্যান্সেল। আচ্ছা, এবার রইলো তিনটাই +5 নিয়ে, এবার বলতেছে তিনজনই এখন রেসের মধ্যে আছে। দেখো +5 +5 +5 তিনটে এখন রেসে আছে, কিন্তু এই রেসে এখন কে আগাবে, কে আগাবে? তাহলে পরে এইবার দেখতে হয় যে নাইট্রোজেন হচ্ছে স্মল এন্ড, দেন হচ্ছে গিয়া ফসফরাস আর ক্লোরিন। নাইট্রোজেন হচ্ছে স্মল এন্ড, অর্থাৎ যদি অক্সিডেশন নাম্বার ইকুয়াল হয়ে যায় তাদের মধ্যে সেন্ট্রাল অ্যাটম যত স্মল ওটা তত স্ট্রং, সেন্ট্রাল অ্যাটম যত স্মল হবে ওটা তত স্ট্রং হবে। দ্যাটস ওয়াই নাইট্রিক অ্যাসিড আনসার। স্যার এমনি কেমিস্ট্রিতে হাইয়েস্ট স্ট্রং কে অ্যাসিডের দিক দিয়ে? মানে এই এই ধরনের যত অ্যাসিড আছে, এই টাইপের যত অ্যাসিড আছে তাদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে HClO4, কারণ এখানে ক্লোরিন হচ্ছে +7, আর এই +7 এর থেকে বেশি তো আর হইতে পারে না অক্সিডেশন নাম্বার। মানে স্যার অক্সিডেশন নাম্বার মিলে গেলে তখন সেন্টার অ্যাটম আসে, সেন্টার অ্যাটম পরের কেস। মানে প্রথমে দেখতে হবে অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার দিয়ে যদি আমরা ডিসিশন না নিতে পারি তখন সাইজ দিয়ে বা সাইজ অফ সেন্ট্রাল অ্যাটম নেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, দিস ওয়ান, which of the following is example of buffer solution? Which of the following is an example of buffer solution? যে কোনটা বাফার সলিউশনের এক্সাম্পল, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট আইডিয়া। ঠিক আছে, বাফার সলিউশনের এক্সাম্পল স্যার স্যার হুম, অক্সালিক অ্যাসিড বেশি স্ট্রং নাকি স্যার হাইড্রো অ্যাসিড বেশি স্ট্রং? মানে ওইটাই একটু বললাম যে এদিকে আছে হাইড্রাসিড, ওইদিকে আছে হচ্ছে গিয়ে অক্সো অ্যাসিড। এখন এই দুইটাকে কখনো মিক্স আপ করে কোশ্চেন করবে না, কারণ এখানে তোমার আলাদা ফ্যাক্টর। আচ্ছা, এবার যদি শুধু অক্সো অ্যাসিড ভার্সাস শুধু হাইড্রাসিড বলো তাহলেও বলা যাবে না, এইভাবে কোনো ডিসিশন দেওয়া যাবে না, কারণ হাইড্রাসিডের অনেক অ্যাসিড অক্সো অ্যাসিডের অনেক অ্যাসিড থেকে স্ট্রং, আবার অক্সো অ্যাসিডের অনেক অ্যাসিড অনেক হাইড্রাসিড থেকে স্ট্রং। কারণ হাইড্রাসিড গুলার মধ্যে যেমন হাইড্রোব্রোমিক অ্যাসিড, এটা তো একেবারে মানে কোয়াইট উইক, অনেক উইক। হাইড্রোজেন আয়োডাইড মানে এটা ধর মানে সরি এটা উইক না। হাইড্রাসিডের মধ্যে HF
তারপরে হলো গিয়া HF এর থেকে স্ট্রং হলো HCl, HCl থেকে স্ট্রং হলো HBr, HBr থেকে স্ট্রং হলো HI, তাই না? এখন এই হাইড্রাসিডটা হলো এদের মধ্যে উইকেট, এই সিরিজে এটা হচ্ছে উইকেট। এখন এইটা এতটা উইকার হবে অনেক অনেক অক্সাইডে থাকেও এটা উইকার। আবার তার মানে আবার দেখা যাবে যে এই অ্যাসিডটা আবার অনেক অক্সাইডে থেকে স্ট্রঙ্গার। তাইলে এইটা কিন্তু কোনো বর্ডার নাই যে হাইড্রাসিড স্ট্রং না অক্সাইড স্ট্রং। এখানে কোনো অক্সাইড হাইড্রাসিড কোনো হাইড্রাসিডের চাইতে স্ট্রং, আবার কোনো হাইড্রাসিড কোনো অক্সাইডের চাইতে স্ট্রং। এবং সেইটা ডিটারমিনিং ফ্যাক্টর কি? ওইটা ডিটারমিনিং ফ্যাক্টরটা তোমাকে একটা ভ্যালু আছে কে এ অথবা পি কে এ, এই কে এ বা পি কে এর ভ্যালু কার কত, এইটাই ডিসিশন মেক করে। তখন এইটাই ডিসিশন মেক করে। তো এটা তো অপশন আমি বলেই দিলাম। আচ্ছা যাই হোক, বলেই ফেলছি যেহেতু এখন এটা বুঝাই বলি যে এখানে কোশ্চেনটা ছিল যে কোনটা বাফার সলিউশন। এখানে মেনশন করা হতো যে কোনটা বাফার সলিউশন। প্রথম কথা হলো HCl আর সোডিয়াম ক্লোরাইড কেন না? কারণ এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রেজেন্সের কারণে। বা মোট কথা কিন্তু এটা বাফার হতেই পারে না, কারণ বাফার দুই রকম, অ্যাসিডিক বাফার আর হলো বেসিক বাফার। বাফার হচ্ছে টু টাইপ, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার। যেটা অ্যাসিডিক বাফার সেটাতে উইক অ্যাসিড থাকবে, আর যেটা বেসিক বাফার সেটাতে উইক বেস থাকবে। আর যেটাতে উইক অ্যাসিড থাকবে সেটাতে স্ট্রং সল্ট থাকবে, যেটা উইক বেস থাকবে সেটাতেও স্ট্রং সল্ট থাকবে। তবে এই স্ট্রং সল্টটা হবে অ্যাসিডিক সল্ট, অর্থাৎ ওই অ্যাসিডের সল্ট। আর এই যে এখানে যে স্ট্রং সল্ট থাকবে সেটা হবে ওই বেজেরই সল্ট। করসপন্ডিং হওয়া লাগবে, ও মানে যেই অ্যাসিড তার সল্ট হইতে হবে। তাহলে প্রথমটা যে HCl আর সোডিয়াম ক্লোরাইড এটা বাদ থাকতেই, এটা বাফার হতেই পারে না কারণ স্ট্রং অ্যাসিড। পরেরটায় ইথানোয়িক অ্যাসিড আসছে তারপরেও বাফার না। এটা ইথানোয়িক অ্যাসিড যেটাকে উইক অ্যাসিড, যেটা কোয়ালিফাই করে, কিন্তু তারপরে এটা বাফার না, কারণ এখানে যে সল্ট দেওয়া হয়েছে সেই সল্টটা তার ইথানোয়িক অ্যাসিডের সল্ট না, এই জন্য এটা বাদ। আর যেটা কারেক্ট হইলো সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। এইটা কারেক্ট, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো উইক বেস আর অ্যামোনিয়াম ক্লোরাইড হলো তারই সল্ট। আবার লাস্টেরটা যেটা আছে সেইখানেও ওই একই কাহিনী, স্ট্রং অ্যাসিড আছে বাদ। তো বাফার সলিউশন স্টাডি করলে এই আইডিয়া চলে আসবেন। বাফার সলিউশন হচ্ছে যে এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখানে যে এমসিকিউটা এখন আছে সেটাতে বলা আছে যে কে এর ভ্যালু দিছে, কে এর ভ্যালু দিয়ে বলতেছে 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত। এখন এগুলো তোমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য আমি শেয়ার করতেছি। অ্যাজ ইফ তোমরা যখন স্টাডি করবা তখন মনে করবা যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। কে এর ভ্যালু 1.8 10⁵ মেনশন করা, সি এর ভ্যালু 0.1 মেনশন করা, আলফার ভ্যালু চাইছে। যেদিন তোমরা সত্যি শিখতে পারবা সেদিন তোমরা এই আনসার ইজিলি করতে পারবা। তুমি দেখবা কে এর ভ্যালু দেওয়া আছে, তুমি দেখতেছো সি এর ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু চাইছে, এন্ড ইউ আর কোয়াইট শিওর যে এই রিলেশনটা তোমার জানা আছে তখন যে √KA/C। এই ফর্মুলা দিয়ে করলে পরে তুমি তোমার ডিজায়ার ভ্যালু মানে আলফার ভ্যালু পেয়ে যাবা। তখন আলফার ভ্যালু আসবে হচ্ছে 0.0134। তো এগুলো বললাম না, ইন প্র্যাকটিস চলে আসছে। এগুলো হচ্ছে একেবারেই মানে কি বলতে পারো জানো, একটা চ্যাপ্টারকে যদি কেউ একটা চ্যাপ্টারের একদম ধরো ফোকাস করতে চায়, একটা চ্যাপ্টারের কন্টেন্টটাকে যদি একদম বেছে বেছে আনতে চায় তাহলে এগুলো নিয়ে আসবে। আচ্ছা, দিস ওয়ান পারার উচিত, কিন্তু তারপরেও অনেক স্টুডেন্ট না ভুল করে ফেলে, অনেকেই ভুল করে। which of the following solution is highest? আমি এই এমসিকিউ দিয়ে অনেক সময় স্টুডেন্টদেরকে ট্র্যাপে ফেলাই দিচ্ছি, দেখি তোমরা কি করো।
পিএইচ অফ which of the following is highest, এটা না মানে অনেকেই খুবই কুইক আনসার করে এবং কুইক আনসার করতে যে ভুল করে, এবং ভুলটা করার পরে যখন বলি যে এটার ভুলটা কি, তখন মনে করো ও মাই গড এইভাবে। তো দেখি তোমরা কি করো। এটা এটা খুবই কিন্তু স্ট্যাপ, এটা একটা স্ট্যাপ। পিএইচ অফ which of the following is highest, 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 মোলার সালফিউরিক অ্যাসিড, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, 1 মোলার ইথানোয়িক অ্যাসিড। দেখছো তোমরা পেরে গেছো। আমি আগে স্ট্যাপের কথা বলাতে তোমরা স্ট্যাপে করো নাই। স্যার ভ্যালুর চেয়ে স্যার এটা নেগেটিভটা বাড়ে, মানে অনেকে ভাবে ওইটাই বেশি। না এইটাই অনেক সময় না মাথার মধ্যে থাকে না, মানে পিএইচ বেশি মনে করে অ্যাসিডের দিকে সে চলে যায়, তার চিন্তাটা অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিডের দিকে চলে যায়। কিন্তু খেয়াল করতে হবে পিএইচ বেশি মানে তো চিন্তা করতে হবে না 7 এর থেকে প্লাস হয় যদি, মানে 7 থেকে যত বেশি আমরা জানি যে তত বেশি, আর 7 থেকে যত কম তত অ্যাসিডিক। তার মানে পিএইচ বেশি, পিএইচ যত বেশি সেটা তো বেসিক সলিউশন। আচ্ছা এখানে বেশি লেখা তো এই জন্য লেখাটা ছোট ছোট আছে, তারপর একটু বলি। এখানে বলা আছে at equilibrium concentration of reactant product remain fixed, both forward backward reaction rate of forward and backward reaction remain same, একটা বলছে amount of reactant and product remain same। আচ্ছা আমি আনসারটা দিয়ে দিলাম 1 and 2। আচ্ছা রিমেম্বার যে at equilibrium এটা কারেক্ট যে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট ঠিক থাকে। কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকট্যান্ট এন্ড কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ইকুইলিব্রিয়ামে যেটা অ্যাসিড করে সেটাই থাকে, আর চেঞ্জ হয় না, এটাকে বলা হয় রিমেইন ফিক্স। আর রেট অফ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইকুয়াল থাকবেই, কিন্তু অ্যামাউন্ট অফ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট রিমেইন সেম এমনটা কথা না। অ্যামাউন্ট অফ রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট রিমেইন সেম মানে অ্যামাউন্ট অফ রিঅ্যাকট্যান্ট যত অ্যামাউন্ট অফ প্রোডাক্ট তত, সেটা কিন্তু বলে না এখানে। আচ্ছা ইফ পিএইচ ইনক্রিজ দেন কি হবে? পিএইচ যদি ইনক্রিজ হয় তাহলে কি হয়? কনসেন্ট্রেশন অফ ওএইচ ইনক্রিজ হয়, পিকেএ ইনক্রিজ হয়, কেএ ইনক্রিজ হয়। কোনটা কারেক্ট? এগুলো খুবই ভালো এমসিকিউ। পিএইচ যদি ইনক্রিজ হয় তাহলে ওএইচ এর কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়, পিকেএ টা ইনক্রিজ হয়, আর কেএ টা ইনক্রিজ হয়। কোনটা কারেক্ট? দেখো এটাও 1 টু আনসার। এবার একটু বুঝাই বলি তোমাদেরকে, প্লিজ ফলো করো। মনে রাখবা পিএইচ আর পিকেএ ডিরেক্টলি প্রপোর্শনাল, পিএইচ আর পিকেএ ডিরেক্টলি প্রপোর্শনাল, পিএইচ আর পিকেএ টা ডিরেক্টলি প্রপোর্শনাল। পিএইচ যা ভ্যালু দিয়ে যা বুঝবা, পিকে এর ভ্যালু দিয়ে তাই বুঝবা। কারণ একটা জিনিস মনে রাখো, পিএইচ আর পিওএইচ ইজ ইকুয়াল টু যেমন 14 না, ঠিক একইভাবে পিকেএ প্লাস পিকেবি ইজ ইকুয়াল টু 14। পিকে এটাই অনেক সময় পিএইচ এর কাজ করে দেয় ডিসিশন মেকিং এ। এটা কি পিকে এর ফুল ফর্মটা কি? মানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এটা অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাসিডের কনস্ট্যান্ট ডিসোসিয়েশন। অ্যাসিডের কনস্ট্যান্ট ডিসোসিয়েশন মানে তো অ্যাসিডের ডিসোসিয়েশন, আর অ্যাসিডের ডিসোসিয়েশন থেকে পাই আমরা হাইড্রোজেন আয়ন। তার মানে কি আলফার ভ্যালু নেগেটিভ লগারিদম, এটাও তাই। কথা বুঝতে পারছো? তো দ্যাট পিএইচ আর পিকে এটা প্রপোর্শনাল, এটা একটু মনে রাখো প্রপোর্শনাল। আর পিকেএ আর কেএ এরা ইনভার্সলি প্রপোর্শনাল। পিকেএ আর কেএ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাইলে পিএইচ ইনক্রিজের সাথে পিকে ইনক্রিজ হবে, এটা কারেক্ট, কিন্তু কে ইনক্রিজ হবে এটা রং। আর ফার্স্টটা কারেক্ট কেন? কারণ আমরা জানি পিএইচ ইনক্রিজ হওয়ার মানে তো বেসিসিটি বাড়ে, পিএইচ ইনক্রিজ হওয়া মানে বেসিসিটি বাড়ে। পিএইচ কেন ইনক্রিজ হয়? ওএইচ ইনক্রিজ হয় বলেই তো। এখানে যে এমসিকিউটা আছে হাইড্রোজেন আর আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড, বলতেছে ইন দিস ইকুইলিব্রিয়াম কেপি ইজ ইকুয়াল টু কেসি, নো এফেক্ট অফ প্রেসার, ইউনিট অফ কেসি হচ্ছে মোল ইনভার্স 2, মোল ইনভার্স 1। তাহলে বলতেছে কোনটা কারেক্ট? চমৎকার। এই যে হাইড্রোজেন 1 মোল আয়োডিন 1 মোল থেকে যখন 2 মোল হাইড্রোজেন আয়োডাইড হয়, তখন এখানে যে তিনটা ডিসিশন আছে কোনটা কোনটা কারেক্ট বলো। আচ্ছা আমি নিয়ে নিলাম 1 and 2।
and try to remember আমি এটাই মিন করতে চাইতেছি, দেখো যে এই যে সেই রিঅ্যাকশনটা, এটা সেই রিঅ্যাকশন যেখানে মোল নাম্বার ইকুয়াল, যেটাতে মোল নাম্বার ইকুয়াল, আর যে রিঅ্যাকশনে মোল নাম্বার ইকুয়াল সেটাতে কেপিকেসি ইকুয়াল, যেটাতে মোল নাম্বার ইকুয়াল সেটাতে নো এফেক্ট অফ প্রেসার, যেটাতে কেপিকেসি ইকুয়াল সেটাতে নো ইউনিট হয়, কিন্তু এখানে কেসির ইউনিট মেনশন করছে, যেটা রং। এই হচ্ছে আমাদের আজকের প্রেজেন্টেশন, আর ঠিক এই প্রেজেন্টেশনটাই শর্ট সিলেবাস।